আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ইকো পার্কের সোলার ডোমের ভিতরে, যেটা 2024-এর 5 নভেম্বর উদ্বোধন হয়েছে। আমাদের সবথেকে যে আকর্ষণীয় এই মুহূর্তে ইকো পার্কের নতুন জিনিস সোলার প্যানেল গম্বুজের সামনে। এটা হলো ভবিষ্যৎ প্রজন্মের সেই সোলার 4 চাকা গাড়ি। হয়তো আমরা ভবিষ্যতে এই সোলার 4 চাকা গাড়িকে বাস্তবে মাটিতে দেখতে পাবো। যে সোলার ডোমটা আমরা দেখতে এসেছি, গম্বুজটা, তারই একটা মডেল ভেতরে রয়েছে। এই সোলার ডোমটি 2080টি সোলার প্যানেল দ্বারা নির্মিত। কলকাতার নতুন আকর্ষণ, ভারতবর্ষের সর্বপ্রথম সোলার ডোম বা গম্বুজ 2024 সালে 5 নভেম্বর কলকাতার ইকো পার্কে ওপেনিং হয়ে গেল। এখানে 2080টি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। এটির উচ্চতা 96 ফুট, যা 10 তলা বাড়ির সমান। আপনারা ইকো পার্ক ঘুরতে এলে অবশ্যই এটি ভিজিট করবেন। আপনাদের একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে। আমি চলে গিয়েছিলাম 14 ডিসেম্বর 2024 এই সোলার ডোম দেখতে। 4 নম্বর গেট দিয়ে ঢুকলে এটি আপনাদের কাছে পড়বে। আজকে সোলার ডোমে ঢুকে কী দেখব তার সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে যে সকল বন্ধু নতুন আমাদের এই চ্যানেলে, তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলো না। ইকো পার্কের এই সোলার গম্বুজটি আপনারা প্রায় 2080টি সোলার প্যানেল দ্বারা নির্মিত। উচ্চতা প্রায় 10 তলা বাড়ির সমান। আপনারা যদি দেখতে আসেন, দেখলেই বুঝতে পারবেন ভেতরে কত কিছু রয়েছে। তাহলে চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং কী কী রয়েছে ভেতরে সম্পূর্ণ ডিটেলস আজকে থাকবে এই ভিডিও। সোলার ডোম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, ঠিক এখানে আপনাদের ঢুকতে হবে। এটা হচ্ছে এন্ট্রি বা প্রবেশ পথ। আপনারা যখন সোলার ডোম দেখবেন, গেটের এন্ট্রির মুখেই টিকিট প্রাইসটা দেওয়া রয়েছে, দেখে নেবেন। 200 টাকা পার পার্সন টিকিট, সিরিয়াস লো হলে ফ্রি এবং স্টুডেন্ট গ্রুপদের জন্য 100 টাকা। তাহলে চলুন ভেতরে ঢুকে কিন্তু টিকিট কাটতে হবে। আমরাও ভেতরে যাব এবং টিকিট কাটবো। এই পথে ভেতর দিকে ঢুকে যাব এবং টিকিট কাটবো। সোলার ডোমে ঢুকে আপনারা সর্বপ্রথম এই সোলার গাড়িটি দেখতে পাবেন। আগামী দিন হয়তো এই গাড়িটা আমরা বাস্তবে দেখতে পাবো, এই সোলার গাড়িটি আপনারা। এরপরে কিন্তু আপনারা ঠিক আমাদের এনার্জি উৎসগুলো দেখতে পাবেন, কীভাবে একের পর এক বিবর্তনের মধ্যে দিয়ে আমরা ইতিহাসটা দেখতে পাবেন। ঠিক যে সোলার ডোমটা আমরা দেখতে এসেছি, গম্বুজটা, তারই একটা মডেল ভেতরে রয়েছে। সোলার ডোমের যে ইতিহাস, সেই ইতিহাস ভেতরে কোথায় কী পাবেন তার একটা প্রতিলিপি এখানে দেয়ালে তৈলচিত্রের মাধ্যমে তুলে ধরেছে। একটা সুন্দর জিনিস কিন্তু দেখতে পাবেন। পৃথিবীর আবর্তন 1700 থেকে 1950 কীভাবে আমরা এগিয়ে এসেছি, আস্তে আস্তে আবর্তনে 20th সেঞ্চুরিতে রয়েছি আমরা। যে পরিবর্তন সেটা কিন্তু এলে কিন্তু এখানে সুন্দর করে দেখতে পাবেন। তাপ বাড়ছে এবং তাপের যে প্রতিচ্ছবি সেটাও কিন্তু একটা দেখতে পাবেন আপনারা যদি এখানে আসেন এই সোলার ডোমের ভেতরে। জলবায়ু পরিবর্তনের যে সময়রেখা সেটা কিন্তু এখানে আরেকটি তৈলচিত্রের মাধ্যমে তুলে ধরেছে। পাশেই আচার্য জগদীশ চন্দ্র বসুকে দেখতে পাবেন। দেখে আপনারা মনে করবেন যেন সম্পূর্ণ একটি আসল প্রতিচ্ছবি স্ট্যাচু রয়েছে এখানে দাঁড়িয়ে, যা দেখে আমরাও হয়তো একটু প্রতি হতবাক হয়ে গেছিলাম। ভাবলাম হয়তো কোনো আসল মানুষই দাঁড়িয়ে রয়েছে, তারপরে দেখলাম না, একটি তারই মূর্তি তৈরি করা রয়েছে। পৃথিবী কিভাবে গরম হচ্ছে তারই একটা অংশ আপনারা এখানে কিন্তু এলে দেখতে পাবেন। ওয়াও, আমরা একটা ক্রাফটের ভেতর দিয়ে কিন্তু চলেছি, যা অবশ্যনীয় লাগবে দেখতে। যারা আগামী দিন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যেতে পারেন। তাদের অনেকটাই সুবিধা হবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সময়। কিভাবে আমাদের পৃথিবীর পরিবর্তন হচ্ছে তার সমস্ত একটা অংশ
এখানে কিন্তু তুলে ধরেছে। সোলার ডোম দেখতে এসে কেমন লাগছে তোর? খুবই সুন্দর লাগছে। এই যে পৃথিবীর পরিবর্তন, পরিযায়ী পাখিরা এক স্থান থেকে আরেক স্থানে যে কীভাবে চলেছে সেটাও কিন্তু তুলে ধরেছে। সর্বোচ্চ বায়ুদূষিত যে শহরগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবেন। তার মধ্যে আমাদের দেশের রাজধানী দিল্লিও কিন্তু তার মধ্যে রয়েছে। বায়ু উষ্ণায়ন তার কারণটাও কিন্তু আপনারা দেখতে পাবেন, কীভাবে বায়ু দূষিত হয় তাও এখানে দেখানো। আরেকটি কার্ফের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দুর্ধর্ষ রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। এই টানেলগুলো যখন আপনারা পার করবেন, টানেলের দুই দিকে যে ছবি তুলে ধরা হয়েছে ভিডিওগ্রাফির মাধ্যমে, খুব ভালো করে ফলো করলে দেখবেন আমাদের পৃথিবীর উষ্ণতার পরিবর্তন, কিভাবে আমরা আস্তে আস্তে ধ্বংসের মুখে পৌঁছে যাচ্ছি, কিভাবে আমরা বর্জ্য পদার্থকে ব্যবহার করে পৃথিবীকে সুন্দর করতে পারি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এবং জীবাশ্ম জ্বালানি খুব বেশি করে আমাদের যাতে ব্যবহার করতে পারি সেদিকটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে। টোটালটাই আপনারা কিন্তু এই টানেলের মধ্যে দেখতে পাবেন। একটু ভালো করে যদি লক্ষ্য করেন তারই অংশ আমাদের সামনে তুলে ধরেছে এই ইকো পার্কে। টানেলের মধ্যে সমুদ্রের জল দূষিত হওয়াটাও আপনারা দেখতে পাবেন। সমুদ্রের জল দূষিত হওয়ার ফলে সমুদ্রের জলের যে জীবাশ্ম, সমুদ্রের জলের তলায় যে বাস্তুতন্ত্র, তারও একটা বিরাট বড় এফেক্ট হচ্ছে, এবং সমুদ্রের জলে যে প্রাণীরা বাস করে তাদেরও একটা বিরাট বড় পরিমাণ এফেক্টেড হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। আমরা আরেকটি টানেল ক্রাফটের ভেতরে রয়েছে। বিবর্তনের ইতিহাস, বিবর্তনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ইকো পার্কের সোলার ডোমের ভিতরে, যেটা 2024-এর 5 নভেম্বর উদ্বোধন হয়েছে। খুব নতুন একটি সোলার ডোম এবং সোলার গম্বুজ, যেটা আপনারা দেখতে আসলে অবশ্যই আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে। এই সোলার ডোমটি 2080টি সোলার প্যানেল দ্বারা নির্মিত। আরেকটি টানেল রয়েছে যেখানে আরও প্রকৃতির যে পরিবর্তন সেটাও দেখানো হয়েছে এর মধ্যে দিয়ে। এর আগেও আমরা এই সোলার ডোম এসেছিলাম, এত কিছু কিন্তু দেখিনি। আজ সোলার ডোম আমাদের সাধারণ মানুষের জন্য তুলে ধরেছে তার একটা অবশ্যনীয় অংশ। এখানে দেখতে পাচ্ছি ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি থেকে নীল রঙের দিকে কীভাবে যাওয়া বা ক্ষতিকর পরিবর্তন ধাপ, সেটা 90, 1920, 1950, 1980, 2010 প্রত্যেকটা কিন্তু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছে কীভাবে পৃথিবী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আরও একটি আমরা প্রতিচ্ছবি দেখলাম, দেখে আপনারা মনে করবেন হয়তো কোনো আসল কেউ দাঁড়িয়ে রয়েছে। না, এটা একটি প্রতিমূর্তি তৈরি করা হয়েছে। ছাগল নিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে একটি কৃষক রয়েছে। আপনারা ঠিক পাশাপাশি দেখলে, আরেকটি বাচ্চা রয়েছে, দেখুন পাশাপাশি দেখলে বুঝতে পারবেন না কে আসল আর কোনটা নকল এবং তার প্রতিচ্ছবি। এটাও কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন এই সোলার ডোমের মধ্যে। এইভাবে আমাদের ভয়াবহ অবস্থা, পৃথিবীকে বাঁচাতে অবশ্যই আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। পৃথিবীর যে পরিবর্তন, ক্রমাগত পরিবর্তনের ফলে শুধু মানুষ নয়, প্রকৃতির ভারসাম্য হারানোর সাথে সাথে পশু পাখি, গাছপালা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সমানভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছে। তাও ঠিক আমরা এখানে দেখতে পাবো। আরেকটি মূর্তি দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে যেন পুরো আসল, কিন্তু আসলে এটা কিন্তু আসল নয়। এটা একটা প্রতিমূর্তি, যেটা সোলার ডোমের ভেতরে আমরা মোম বা কোনো কিছু দিয়ে তৈরি করা রয়েছে। দেখে বুঝতেই পারবেন না এটা নকল না আসল। কোনো গ্রামের কোনো ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে এবং তার পেছনে ঠিক তার যেমন বয়স্ক দেখানো হয়েছে, তাকে দিয়ে কিন্তু বোঝানো হয়েছে পেছনে গাছটা যে কীভাবে গাছ শুকনো হয়ে এবং প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে। ডোমের উপর দিকে উঠছি, ঠিক এই পথ বেয়েই আপনারা বিভিন্ন পশু পাখির যে পরিবর্তন, ভারসাম্য হারিয়ে যাওয়ার ফলে সেটাকে দেখানো হয়েছে এবং আমরা উপর দিকে যাচ্ছি সোলার ডোমে।
দোতলা দিকে বিভিন্ন পাখি বা বিভিন্ন পশুর মুখ আকৃতি দেখানো হয়েছে, যেটা যদি আপনারা আসেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এই পথ বেয়ে কিন্তু আপনারা উপর দিকে এগিয়ে যাবেন। এক অসাধারণ অভিজ্ঞতা যখন আপনারা এই সোলার ডোমটি ঘুরবেন, যেটা না দেখলে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা একটা দিন অবশ্যই ছুটি বার করে এসে ঘুরে যেতেই পারেন ইকো পার্কের এই নতুন প্রজেক্ট সোলার ডোম। অ্যান্টার্কটিকার মেরু ভাল্লুক প্রজাতির যে কী দুর্দশা সেটাও কিন্তু দেখানো হয়েছে এই সোলার ডোমের ভেতরে। সামনেই কিন্তু আমরা সিভি রামনের একটি মূর্তি দেখতে পাচ্ছি। দূর থেকে এসে দেখেই মনে হবে যেন সিভি রামন দাঁড়িয়ে রয়েছে। আপনারা এই সোলার ডোম দেখতে আসলে 200 টাকা করে টিকিট অবশ্যই কিন্তু আপনাদের কোনো বিফলে যাবে না। ভিতরে যে বিভিন্ন জিনিস আপনাদের কাছে ফ্রি দেওয়া হয়েছে। যখন আমরা যোগ্য শক্তির ব্যবহার আমাদের এই পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করবে, পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস আমাদের জীবদ্দশায় প্রকৃতিতে থাকবে। সূর্যরশ্মি, বায়ু, নদী, জোয়ার ভাটা এবং পৃথিবীর তাপ শক্তি হল পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রাথমিক উদাহরণ। পুনর্ব্যবহারযোগ্য শক্তি শুধু যে অসীম অনন্ত তাই নয়, এই শক্তি ব্যবহারের অনেক সুবিধা আছে। এক্ষেত্রে সর্বাগ্রে বলতে হয় যে এই জাতীয় শক্তি কোনো গ্রিন হাউস গ্যাস নির্গমন করে না। এমনকি এই জাতীয় শক্তির উৎপাদন, প্রচলন এবং রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবহৃত মেশিনগুলিও জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক কম দূষিত গ্যাস নির্গমন করে। সেই জন্য পুনর্ব্যবহারযোগ্য শক্তিকে শক্তির শুদ্ধ উৎস বলা হয়। এই জাতীয় শক্তির ব্যবহার বায়ু, জমি ও জলদূষণ কমায়, ফলে মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষিত হয়। এই জাতীয় শক্তি শুধুমাত্র পরিবেশ পরিত্রাতা তাই নয়, বিশ্ব অর্থনীতি ও সামাজিক জীবনে আনে আমূল পরিবর্তন। এই জাতীয় শক্তির দক্ষতা এবং নির্ভরশীলতাও অপরিসীম। একবার চালু হয়ে এই জাতীয় শক্তির ব্যবহারিক ব্যয়ও যৎসামান্য। সেই কারণে শক্তির দামে আসে স্থায়িত্ব। জীবাশ্ম জ্বালানির দাম ক্রমাগত বাড়ার ফলে যে ভৌগোলিক তথা কূটনৈতিক ঝুটঝামেলা সৃষ্টি হয় তারও নিরসন করে এই পুনর্ব্যবহারযোগ্য শক্তি। পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের ফলে শহরগুলি শক্তির পরিকাঠামো নির্মাণে স্বনির্ভর হয়ে ওঠে, তৈরি হয় স্থানীয় কর্মসংস্থান। পুনর্ব্যবহারযোগ্য শক্তি সরবরাহ উন্নত হওয়ায় বর্তমানে শিল্পগুলিও এই শক্তি ব্যবহারের উপর বেশি বিনিয়োগ করছে। এইভাবে চললে ভবিষ্যতে টেকসই উন্নয়ন গড়ে উঠবে। এই জাতীয় শক্তি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করে তা নয়, পুনর্ব্যবহারযোগ্য শক্তি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যেমন পরিবহন, কৃষিকাজ, শিল্প এবং বর্জ্য ব্যবস্থাপনা। বিশ্বের মোট শক্তি মাত্র 17% ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে ও অন্যান্য দৈনন্দিন কাজে। সেই জন্য এই পুনর্ব্যবহারযোগ্য শক্তি উন্নত ব্যবহার প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস আমাদের জীবদ্দশায় প্রকৃতিতে থাকবে। সূর্যরশ্মি, বায়ু, নদী, জোয়ার ভাটা এবং পৃথিবীর তাপ শক্তি হল পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রাথমিক উদাহরণ। পুনর্ব্যবহারযোগ্য শক্তি শুধু যে অসীম অনন্ত তাই নয়, এই শক্তি ব্যবহারের অনেক সুবিধা আছে।
এক্ষেত্রে সর্বাগ্রে বলতে হয় যে এই জাতীয় শক্তি কোন গ্রিন হাউস গ্যাস নির্গমন করে না। এমনকি এই জাতীয় শক্তির উৎপাদন, প্রচলন এবং রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবহৃত মেশিনগুলিও জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক কম দূষিত গ্যাস নির্গমন করে। সেই জন্য পুনর্ব্যবহারযোগ্য শক্তিকে শক্তির শুদ্ধ উৎস বলা হয়। এই জাতীয় শক্তির ব্যবহার বায়ু, জমি ও জলদূষণ কমায়, ফলে মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষিত হয়। এই জাতীয় শক্তি শুধুমাত্র পরিবেশ পরিত্রাতা তাই নয়, বিশ্ব অর্থনীতি ও সামাজিক জীবনে আনে আমূল পরিবর্তন। এই জাতীয় শক্তির দক্ষতা এবং নির্ভরশীলতাও অপরিসীম। একবার চালু হয়ে এই জাতীয় শক্তির ব্যবহারিক ব্যয়ও যৎসামান্য। সেই কারণে শক্তির দামে আসে স্থায়িত্ব। জীবাশ্ম জ্বালানির দাম ক্রমাগত বাড়ার ফলে যে ভৌগোলিক তথা কূটনৈতিক ঝুটঝামেলা সৃষ্টি হয় তারও নিরসন করে এই পুনর্ব্যবহারযোগ্য শক্তি। পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের ফলে শহরগুলি শক্তির পরিকাঠামো নির্মাণে স্বনির্ভর হয়ে ওঠে, তৈরি হয় স্থানীয় কর্মসংস্থান। পুনর্ব্যবহারযোগ্য শক্তি সরবরাহ উন্নত হওয়ায় বর্তমানে শিল্পগুলিও এই শক্তি ব্যবহারের উপর বেশি বিনিয়োগ করছে। এইভাবে চললে ভবিষ্যতে টেকসই উন্নয়ন গড়ে উঠবে। এই জাতীয় শক্তি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করে তা নয়, পুনর্ব্যবহারযোগ্য শক্তি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যেমন পরিবহন, কৃষিকাজ, শিল্প এবং বর্জ্য ব্যবস্থাপনা। বিশ্বের মোট শক্তি মাত্র 17% ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে ও অন্যান্য দৈনন্দিন কাজে। সেই জন্য এই পুনর্ব্যবহারযোগ্য শক্তি উন্নত ব্যবহার প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কৃষিকার্যের মধ্যে ফসল শুকানো, সেচ কাজ এবং দুগ্ধ শিল্পে এই শক্তি ব্যবহৃত হতে পারে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনের সৃষ্ট হাইড্রোজেন ধাতব ও রসায়ন শিল্পের তাপ নিবিড় প্রক্রিয়াতেও ব্যবহৃত হয়। বাণিজ্যিক বাড়ি ও বসবাসযোগ্য বাড়িতে এই পুনর্ব্যবহারযোগ্য শক্তি আপনারা সামনেই দেখবেন মাইকেল ফ্যারাডের স্ট্যাচু। দেখে অবিকল মনে হবে আপনি চোখের সামনে যেন মাইকেল ফ্যারাডেকে দেখতে পাচ্ছেন। এছাড়া বিজ্ঞানের আরও নানান কিছু উদ্ভাবনী জিনিস যেগুলি বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করেছেন তাও আপনারা স্বচক্ষে এখানে এলে দেখতে পাবেন। মাইকেল ফ্যারাডের হাতে তৈরি জিনিস বা কিভাবে সৌর বিদ্যুৎ বা বিদ্যুৎগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় উৎপন্ন হয়ে চলে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন। জলে বিদ্যুৎ সাহায্যে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেটাও সুন্দর করে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ুকলের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং সেই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর আস্তে আস্তে কীভাবে নানান জায়গায় স্থানান্তরিত হচ্ছে তারই একটা মডেল এখানে আমাদের সামনে ফুটিয়ে তুলেছে এই সোলার ডোম ইকো পার্ক। আপনারা এখানে এলে সেগুলি স্বচক্ষে দেখতে পাবেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর গ্রামাঞ্চল, শহরাঞ্চল পরিবেশে চারিদিকে বিভিন্ন বাড়ি, ফ্ল্যাট, কারখানায় কিভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, কিভাবে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে তার একটি মডেল এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ উইন্ডমিলে বায়ু তৈরি হওয়ার পর মানে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর সেই বিদ্যুৎ পরিবেশের চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার একটা সুন্দর মডেল আকারে আমাদের কাছে তুলে ধরেছে। আপনারা যদি ইকো পার্কের এই সোলার ডোম দেখতে আসেন সেটাও কিন্তু চাক্ষুষ করতে পারবেন। আশা করি আপনারা ইকো পার্কে ঘুরতে এলে আপনাদের বিফল যাবে না।
তাই একদিন অবশ্যই ঘুরে যান ইকো পার্কের এই সোলার ডোম। সোলার ডোম ঘুরতে ঘুরতে আপনারা মাঝে মাঝে কিন্তু অবাক হয়ে যাবেন বা চমকে উঠতে পারেন। সামনেই দেখতে পাবেন আমাদের সেই হারিয়ে যাওয়া বিখ্যাত ব্যক্তিগুলিকে হঠাৎ যেন সামনে তারা এসেছেন, কোথাও থেকে আবিষ্কার হয়ে গেলেন বা এসে দাঁড়িয়ে পড়েছেন। আমরাও সেই সকল বিখ্যাত রিনাউন পার্সনগুলোকে আমরা এখানে দেখলাম এবং দেখে আমরাও একটু চমকে উঠেছিলাম। আশা করি আপনারাও এলে আপনাদের খুব ভালো লাগবে, এই ব্যক্তিগুলোর সঙ্গে যখন আপনারা পরিচিত হতে পারবেন। আমাদের পৃথিবী কেন্দ্রমণ্ডল সবার নিচে যে গরম থকথকে জেলির মতো ম্যাগমা বা লাভা রয়েছে, সেটার উপরে আমরা কিভাবে এই সমভূমি বা মাতৃভূমি বা ভূমি রূপ দাঁড়িয়ে রয়েছে সেটা দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল, ওপরে রয়েছে ভূত্বক, তারপরে বাড়িঘর কারখানা, আমরা প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তারই একটা মডেল চিত্র আমাদের সামনে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটাও কিন্তু আপনারা এলে সুন্দর দেখতে পারবেন এবং তার একটা সুন্দর অভিজ্ঞতাও কিন্তু অর্জন করতে পারবেন। তাই এই ইকো পার্কের সোলার ডোম কিন্তু ছাত্রছাত্রীদের কাছে একটা খুব শিক্ষণীয় বিষয় হিসাবে তুলে ধরেছে। ইকো পার্কে সোলার প্যানেল 2080টি বসানো রয়েছে, কিভাবে চারিদিকে তার একটা মডেল এখানে তুলে ধরেছে। আপনারা এলে সেটাও কিন্তু দেখতে পারবেন। সোলার ডোমের উপর থেকে আপনাদের একটু নিচে দেখানোর চেষ্টা করছি। যারা দেখতে এসেছে তাদের ঠিক নিচে দেখুন, ঠিক উপরে আরেকটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন অ্যালবার্ট আইনস্টাইনের আরেকটি প্রতিরূপ। বাইক টু ফিউচার, আগামী ভবিষ্যতের বাইক। মাথা চুল পর্যন্ত অরিজিনাল। ইকো পার্কে সোলার ডোম ঘুরতে আসলে আপনারা কিন্তু এখানে একটা কফি হাউস বা ক্যাফে বা রেস্টুরেন্ট মতো পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারেন। ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি, তারও একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্ম বা পুনর্ব্যবহার শক্তি কীভাবে বিদ্যুৎ চাহিদা অনেকাংশ পূরণ করবে সেটা আমরা এখানে তার প্যানেলের সাহায্যে দেখে নিতে পারি। পৃথিবীকে আমরা যদি এরকম একটি সোলার ডোম উপহার দিতে পারি এবং সারা পৃথিবীকে যদি সোলার ডোমের সাহায্যে তুলে ধরতে পারি, তাহলে কীভাবে সারা পৃথিবী একটা আগামী ভবিষ্যতের দিকে, সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে তারই একটা চিত্র এখানে তুলে রাখা রয়েছে। এক কথায় অনবদ্য সোলার এই ডোম দেখতে আসলে আপনাদের 200 টাকা যে টিকিট অবশ্যই বিফলে যাবে না। আশা করি যারা নতুন বন্ধু তারা অবশ্যই এতক্ষণ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো। সকলে যাতে ইকো পার্কের এই সোলার ডোম দেখে আসতে পারে তাই বেশি বেশি করে সকল বন্ধুকে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই শেষে ভুলবে না। সোলার ডোমের কোন অংশটা তোমাদের আজকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবী যাতে সুন্দর হয় সেটা আশা করি আমরা প্রত্যেকে সেদিকে নজর রাখবো এবং আগামী ভবিষ্যৎকে সুন্দর করে তুলব। আরেকটি রোবট এখানে রয়েছে এবং
সোলার প্যানেলের সাহায্যে কীভাবে আগামী দিন আমরা আমাদের 4 হুইলার 4 চাকা গাড়ি ব্যবহার করতে পারবো, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পেতে পারি। তাহলে দেখা হচ্ছে 30 টাকায় সপ্তম আশ্চর্য ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ